9th August of 2024 কলকাতার একটি সুনামধন্য মেডিকেল কলেজ আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে একটা বিশেষ শকিং নিউজ শোনা যায়। चश्मे को कूटा गया जिसकी वजह से आंखों से खून निकल गया। Is this horrifying rape and murder of a young lady doctor in Kolkata's RG Kar College and Hospital? शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। उनको 3 घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। एक 31 वर्ष की महिला डॉक्टर की 8 আগস্ট অভয়া নামক একজন 31 বছর বয়সী মহিলা জুনিয়র ডাক্তার নাইট ডিউটি করতে গিয়ে সেই রাতেই সে রেপ এন্ড মার্ডারের শিকার হয়। আজ থেকে প্রায় 77 বছর আগে 1947 সালে 15 আগস্ট আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমরা কি আসলেই স্বাধীন হয়েছি? আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কলকাতার একটা নামকরা সরকারি হাসপাতাল, যেটা কিনা 1886 সালে ডক্টর রাধা গোবিন্দ কর স্থাপিত করেছিলেন। তাই আজ সেখানে পাশাপাশি এলাকার মানুষ নির্দ্বিধায় চিকিৎসা করাতে পারছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিছু মানুষরূপী হিংস্র প্রাণীর জন্য ওই হাসপাতাল সহ গোটা দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই রকম ঘটনা যে আজ প্রথম ঘটছে তা নয়, এর আগে আরো ঘটেছে, না ঘটেছে বলাটা ভুল, ঘটিয়েছে। ঘটনাগুলো এতটাই প্ল্যানিং এর সাথে ঘটানো হয় যেগুলো তারা বিনা সংকোচ করে সুইসাইড, অ্যাক্সিডেন্ট ইত্যাদি নাম দিয়ে পাবলিকের সামনে চালানো সত্ত্বেও মানুষ সেগুলো নির্দ্বিধায় বিশ্বাস করে ফেলেছে। শুধুমাত্র আরজি করের যে এটা প্রথম কেস তা কিন্তু নয়। মধুসূদন সাউ 1999, সুমিত্রা বিশ্বাস 2001, অরিজিৎ দত্ত 2003, প্রবীণ গুপ্তা 2003। একটা হাসপাতাল থেকে এত সুইসাইড হচ্ছে কিভাবে? মানে এগুলো দেখে পরিষ্কার বোঝা যায় ওই হাসপাতালের ভেতর এমন কিছু দুর্নীতি ঘটে যেগুলো প্রকাশ্যে আসলে হয়তো হাসপাতালটা বন্ধ হয়েও যেতে পারে। এই পুরো বিষয়টা আমি বিস্তারিত একদম শেষে আলোচনা করব। 8 আগস্ট রাত্রি 11:40 আরজি কর হাসপাতালের একজন সেকেন্ড ইয়ারের পিজি স্টুডেন্ট ডক্টর অভয়া ক্রমাগত 36 ঘন্টা ধরে ডিউটি করে যাচ্ছিল। এত সময় ধরে হাসপাতালে থাকাকালীন বাড়ি না যাওয়ার কারণে সে এবং তার বাকি কয়েকজন কলিগ মিলে ওই রাতে অনলাইনে খাবার অর্ডার করে ডিনারটা কমপ্লিট করেন। খাওয়া হয়ে গেলে ওয়ার্ডের মধ্যে কোন রকম কোন ডক্টর চেঞ্জিং বা রেস্ট রুম না থাকায় কিছু সময়ের জন্য রেস্ট নিতে তিনি ওয়ার্ডের পাশে একটা সেমিনার রুমে শুয়ে পড়েন। 9 আগস্ট শুক্রবার সকালবেলা ঠিক 8টা নাগাদ একজন জুনিয়র ডাক্তার ডক্টর অভয়ার রিপ্লেসে ডিউটি জয়েন করেন এবং ওয়ার্ডে এসেই সে প্রথমেই তার ব্যাগ রাখতে সেমিনার রুমের দরজা খুলতেই তার চোখে পড়ে একজন অর্ধনগ্ন অবস্থায় খুন হয়ে মেঝেতে পড়ে আছে। চোখ মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে, গায়ে চারিদিকে কামড়ের দাগ, চোখের চশমাটা ভেঙে ঢুকে গেছে। এই অবস্থা দেখে সাথে সাথে সে সেখান থেকে ছুটে যায় প্রিন্সিপালের রুম ডক্টর সন্দীপ ঘোষের কাছে এবং বিস্তারিতভাবে পুরো ঘটনাটা তাকে তিনি জানান। প্রিন্সিপাল সাথে সাথে ক্রাইম স্পটে যে ভিকটিমকে শনাক্তকরণ করে বাড়ির লোককে ফোন করে জানিয়ে দেয়, হ্যালো, আপনার মেয়ে হাসপাতালের মধ্যে সুইসাইড করেছে। এই বলেই সাথে সাথে ফোনটা কেটে দেয়। ভিকটিমের বাড়ির লোক কিছু বুঝতে না পেরে তড়িঘড়ি করে হাসপাতাল ছুটে আসেন এবং ভিকটিমের বডি তারা দেখতে চাইলে দেখতে না দিয়ে 12:30 থেকে প্রায় 3 ঘন্টা তাদের বসিয়ে রাখা হয়। उनको 3 घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। দিয়ে 3 ঘন্টা পর যখন ভিকটিমের বডি বাড়ির লোক শনাক্তকরণ করেন তারা তো দেখেই সেন্সলেস। এ আর কেউ নয়, গত রাতের সেমিনার হলের লেডি ডাক্তার অভয়া। তার আগে বলি এত সময় ধরে হাসপাতালের মধ্যে কি কি হয়েছে। প্রথমত এই সম্পূর্ণ ঘটনার মধ্যে প্রিন্সিপাল জড়িয়ে রয়েছে, তার প্রমাণ তুমি ভিডিওটা শেষ হতে হতে ঠিক পেয়ে যাবে। তাই তো প্রিন্সিপাল সেটা সুসাইড বলে ক্লেম করে, সাথে আবার ভিকটিমের নামে এলিগেশনস লাগায়। একা একজন মহিলা সেমিনার হলে কেন ঘুমাবে? এটা তো তারই দোষ। দ্বিতীয়ত পুলিশ এবং ফরেনসিক টিম আসার আগে পর্যন্ত ক্রাইম স্পট ব্লক করা হয়নি। ব্লক এই জন্যই করা দরকার যাতে স্পটের কোন রকম কোনো বস্তু নাড়াচাড়া করতে কেউ না পারে, ফলে ফরেনসিক টিমের কেসটা ভালোভাবে বুঝতে সুবিধা হবে এবং সেটা তো প্রিন্সিপাল চায় না। এরপর ঘটনাস্থলে পুলিশ এসেই প্রথমেই করিডোরে থাকা দুটো সিসিটিভি ফুটেজ চেক করেন এবং তাতে ভোর 2 থেকে 4টার মধ্যে টোটাল 5 জনকে আসা যাওয়া করতে দেখা যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করতে 5 জনের মধ্যে 4 জন বলে তারা ওয়ার্ডে ভর্তি থাকা পেশেন্টের বাড়ির লোক, আর বাকি যে একজন তার স্টেটমেন্ট সন্দেহজনক হওয়ায় তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে নেয়। পরবর্তীকালে অ্যাজ পার ফরেনসিক রিপোর্ট ভিকটিমের বডির পাশে একটা ব্লুটুথ হেডফোন পাওয়া যায় এবং সেটা পুলিশ ওই 5 জনের ফোনে কানেক্ট করার চেষ্টা করলে ওই সন্দেহজনক লোকটার ফোনে কানেক্ট হয়ে যায়। তার নাম হলো সঞ্জয় রায়, যিনি একজন সিভিক ভলেন্টিয়ার। পুলিশ সিসিটিভি ফুটেজ আবারও রিচেক করেন আর তাতে দেখেন সঞ্জয় রায় ভোজ
ভোর 4টায় গলায় হেডফোন ঝুলিয়ে হাসপাতালে ঢুকে এবং ঠিক 37 মিনিট পর 4:37-এ বেরিয়ে যায়। তখন তার গলায় কোনো হেডফোন ছিল না। এর ফলে তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে ফেলেন এবং তার অতীতে ঘটিয়ে আসা কর্মকাণ্ডের ঘটনা মিডিয়াতে ছড়িয়ে যায়। তিনি ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার, বাট পাড়ায় বলে বেড়াতো কলকাতা পুলিশে 4th ব্যাটালিয়নের চাকরি করি, নিজের বাইকে কেপির স্টিকার লাগিয়ে রাখতো। এর সাথে সাথে সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ বাহিনীতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিরীহ চাকরি প্রার্থীদের থেকে টাকা নেওয়া, হাসপাতাল বা নার্সিং হোমে রোগীদের ভর্তির নামে দালালি করা, 4টা বিয়ে এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভিত্তি এবং মহিলাদের বিরুদ্ধে হুমকি সহ একাধিক অভিযোগ উন্মোচিত হয়েছে তার নামে। সঞ্জয় রায়কে হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত করে জানিয়েছেন ভোর 4টার দিকে অভিযুক্ত সেমিনার রুমে ঢুকে ভিকটিমের সাথে শ্লীলতাহানি ও ধস্তাধস্তি করেন। নির্যাতিতা প্রতিরোধ করার চেষ্টা করলে দুষ্কৃতী তার শ্বাসরোধ করে ফেলে, ফলে চোখে রক্ত জমাট বেঁধে যায়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মহিলার চোখ, মুখ ও গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ, ঠোঁট, পেট, ডান হাতের আঙুল সহ নেকবনে আঘাতের চিহ্ন রয়েছে। চিৎকার আটকাতে মুখ ও গলা ক্রমাগত চেপে রাখা হয়েছিল। শ্বাসরোধ করতে গলা চেপে ধরা হয়, কারণে থাইরয়েডের তরুণাস্থি ভেঙে যায়। প্রাথমিকভাবে গলায় ফাঁস লাগানোর কারণে মৃত্যু হয়েছে এবং শরীরে একাধিক আঘাত ও লড়াইয়ের চিহ্ন ছিল। এছাড়াও বিশেষ দ্রষ্টব্য 150 ml সিমেন্ট ফাউন্ড ইনসাইড হার বডি। ওয়ান ম্যান ক্যান অনলি হ্যাভ 10 গ্রাম। এর থেকে পরিষ্কার বোঝা যায় ইট ইজ নেভার পসিবল ফর সঞ্জয় এলোন, দেয়ার আর মেনি আদার্স ইনভলভ। ইট ইজ এ গ্যাং রেপ। মানুষ কতটা হিংস্র হলে এই রকম কাজ করতে পারে? মেয়েটা জীবনের শেষটুকু দিয়ে মরিয়া হয়ে লড়াই করেছে, তাও তাকে তারা ছাড়েনি। শরীরটা পুরো ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমি শিওর এখানে হাসপাতালের প্রিন্সিপাল সহ ভেতরের অনেকে জড়িত আছে, নয়তোবা ভোর রাতে হাসপাতালে যে কেউ ঢুকে যাচ্ছে, অথচ সে কোনো রকম কোনো স্টাফ নয়। সিকিউরিটি কি গাঁজা টেনে বাথরুমে বসেছিল? না, মানে সাধারণ মানুষদের তোমরা কাঠের পুতুল ভাবো না, কিছু বোঝে না বোকাচোদাগুলো সব, তাই তো? ঘটনাটা পুরোটা একটা প্ল্যান্ড মার্ডার কেস। নয়তো তুমি এটা দেখো, 9 তারিখ সকালে ভিকটিমের বাবা মাকে ফোন করে আত্মহত্যা বলে রিপোর্ট করেন। অ্যান্ড ইনসিডেন্টের ঠিক 2 দিন পর আরজি কর মেডিকেল কলেজ থেকে প্রিন্সিপাল পদত্যাগ করেন এবং কয়েক ঘন্টার মধ্যেই তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়। সঞ্জয় রায় তো বলির পাঁঠা, কথায় আছে না, মাছ ঢাকতে শাক, সেই শাক হলো সঞ্জয়। শুধু একটা হেডফোন দিয়ে কেস সলভ করে দিচ্ছ, বিশাল চালাক তো তুমি। যে ধরা পড়েছে সেই অপরাধী কিনা আমার সন্দেহ আছে, কারণ 4 থেকে 6 ঘন্টা পরে একটা ব্লুটুথ পাওয়া গেল, তাই দিয়ে তার কানে ব্লুটুথটা নেই দেখে তার মোবাইলের সঙ্গে কানেক্ট করে বোঝা গেল তার ব্লুটুথ। 6 ঘন্টা লাগলো তাকে আইডেন্টিফাই করতে। শাসক শ্রেণীর বড় মাথা এর সঙ্গে যুক্ত, তাদের বাঁচানোর জন্য এই সিভিক ভলেন্টিয়ারকে বলি করা হচ্ছে। আসল অভিযুক্তদের ধরবার কোনো প্রয়াস নিচ্ছে না। ঘটনার কয়েকদিন পর রীতিমতো প্রমাণ লোপাট করার জন্য 300 জনেরও বেশি গুন্ডা ডেকে ডাক্তারদের মারধর এবং হাসপাতালের সম্পদ নষ্ট করা হয়। हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं, आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए। और यहाँ का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया है, हम लोग पे अटैक किया गया है और ये सारे मॉब की स्थिति आप देख सकते हैं क्या किया है इन्होंने। আরজি করের ইতিহাস খুবই কালো। আরজি কর কোনো হাসপাতাল নয়, একটা রহস্যের কুয়া। এই হাসপাতালে অতীতে ঘটে আসা ঘটনা যদি তুমি শোনো, তোমার পায়ের তলার মাটি সরে যাবে। কয়েকজন বলেছেন হাসপাতালের মধ্যে ড্রাগস এন্ড সেক্সের র্যাকেট চলে, আর এই বিষয়ের সাথে প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ সহ 2 জন ইন্টার্ন জড়িত রয়েছে। যখন এর ব্যাপারে লেডি ডক্টর জানতে পারেন, ঘটনাগুলো সব তিনি প্রিন্সিপাল এবং এইচওডি কে জানান, বাট তারা কোন রকম কোনো স্টেপ না নেওয়ায় ডক্টর অভয়া সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ করার হুমকি দেয়। প্রিন্সিপাল সহ বাকি সকলের পর্দা যাতে ফাঁস না হয়, তাই তাকে ধমকানোর জন্য প্রথমে তার স্কুটি ভেঙে দেয় এবং সেই রাতেই প্ল্যান করে তাকে অত্যাচার করা হয়। আর সেটা প্রিন্সিপাল আগে থেকেই জানতো, কিন্তু ব্যাপারটা এতটা বাড়াবাড়ি হয়ে যাবে তারা কল্পনাও করতে পারেননি। আরজি কর হসপিটালের রহস্য পাতালের গর্তের থেকেও আরো গভীর। 1999, 2001, 2003, 2006, 2012, 2015 যখনই কোনো স্টুডেন্ট কলেজ ক্যাম্পাসের মধ্যে হওয়া সেক্স এন্ড ভিডিও টেপ রেকেটের বিষয়ে এক্সপোজ করতে গেছে, তাদের সেখানে চুপ করিয়ে দেওয়া হয়েছে আর তাদের মৃত্যুকে বড় চালাকির সাথে আত্মহত্যার নাম দিয়ে দিয়েছে। পূর্বে হয়ে যাওয়া ঘটনার মধ্যে একটা কেস হলো ইন 2001 সুমিত্রা বিশ্বাস মার্ডার কেস। টাইমস অফ ইন্ডিয়ার অনুযায়ী আরজি কর মেডিকেল কলেজে পর্নোগ্রাফি এন্ড প্রস্টিটিউশনের কোলাহল চলতো। প্রন ফিল্ম শুট মেনলি উইকেন্ডে হতো, তাই সেক্স ওয়ার্কারদের আরজি কর হাসপাতালের ললিত মেমোরিয়াল বয়েজ হোস্টেলে ডাকা হতো। আর যখন কখনো
প্রস্টিটিউটদের ব্যবস্থা করতে পারতো না, তখন তারা হাসপাতালে ডাইসেকশনের জন্য আসা ডেড বডি ব্যবহার করত। মানুষ কতটা হিংস্র হলে এই রকম কাজ করতে পারে ভাবছো? স্টুডেন্টরা সকলেই এই বিষয়ে জানতো, একমাত্র সুমিত্রা বিশ্বাস এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, আর তার পরিণতি আজ তোমাদের চোখের সামনে রয়েছে। 25 আগস্ট 2001 সুমিত্রাকে তার নিজের রুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ প্রশাসন সহ হাসপাতালের কর্তৃপক্ষ মিলে পুরো কেসটা সুসাইড বলে মামলা ঠান্ডা করে দেয়। 23 বছর ধরে সুমিত্রার মা আজও ন্যায় বিচারের অপেক্ষায় বসে আছেন। এটা কলিযুগ বন্ধু, এই যুগে রক্ষকই ভক্ষক হয়। মেয়েটার কি দোষ ছিল? সে ডাক্তার হয়ে পুরো জীবনটা ধরে মানুষের সেবা করতে চেয়েছিল। কিছু পোর মেন্টালিটির মানুষ ড্রেস নিয়ে কথা বলে, কই আজ তোমরা কোথায়? সে তো পুরো গা ঢাকা দিয়ে রেখেছিল, চার দেওয়ালের মাঝে ছিল, ছোট ছোট জামা কাপড় পরে রাস্তায় তো বেরায়নি, তাও কেন সে আজ শিকার হলো? এই অপরাধের কোনো ক্ষমা হয় না। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। জাস্টিস ফর অভয়া।